আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা এটা চলছিল। তো বিশুদ্ধ জীব, সংকর জীব, অ্যালিল, এগুলো হেমোজাইগাস, হেটেরোজাইগাস, এগুলো সম্পর্কে, সংকরায়ন, এগুলো সম্পর্কে আগের ভিডিওতে আমরা জেনেছি। আজকে যেটা জানবো সেটা হচ্ছে জনিত্রী জনু বা প্যারেন্টাল জেনারেশন। জনিত্রী জনু বা প্যারেন্টাল জেনারেশন কি না, সংকরায়নের জন্য প্রাথমিকভাবে আমরা একটি জীবকে পুরুষ আর অপর একটি জীবকে স্ত্রী হিসেবে আমরা নির্বাচন করি এবং তাদের মধ্যে সংকরায়ন ঘটানো হয়। ওই পুরুষ এবং স্ত্রী জীব দুটিকে জনিত্রী জনু বা পি জনু বলা হয়। তার মানে সংকরায়ন ঘটানোর জন্য প্রাথমিকভাবে যে জীব দুটিকে নির্বাচন করা হয়, একটাকে পুরুষ একটাকে স্ত্রী হিসেবে, তাদেরকে আমরা জনিত্রী জনু বা পি জনু রূপে অভিহিত করব। পি জনু থেকে পরবর্তীকালে প্রথম যে অপত্য তৈরি হবে তাদেরকে আমরা F1 জনু বলবো। যেমন ধরো, আমরা মেন্ডেলের পরীক্ষা ধরে বলতে পারি ক্যাপিটাল টি এবং স্মল টি, অর্থাৎ বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে বা খর্ব, এই দুটো গাছের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যযুক্ত গাছ, আর একটা হচ্ছে বিশুদ্ধ খর্ব বৈশিষ্ট্যযুক্ত গাছ। তাহলে একটা পুরুষ একটা স্ত্রী আমরা ধরে নিতে পারি। এদের মধ্যে সংকরায়ন যদি ঘটায় তাহলে যে অপত্য জীবটা তৈরি হবে সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ সংকর লম্বা। তাহলে এখানে আমরা জনিত্রী জনু বা পি জনু, এই যে প্রথম জীব দুটোকে নিয়েছিলাম স্ত্রী পুরুষ হিসেবে, এদেরকে আমরা বলবো পি জনু বা প্রথম জনিত্রী জনু, পি জনু বা জনিত্রী জনু। আমরা জনিত্রী জনু লিখি না, এখন ডট ডট দিয়ে পি জনু লিখি সুবিধার্থে। এবং এখান থেকে যেটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে F1 জনু বা F1 জেনারেশন বা প্রথম অপত্য জনু। তাহলে জনিত্রী জনু কি বোঝা গেল? জনিত্রী জনু হচ্ছে সংকরায়নের জন্য প্রাথমিকভাবে একটি জীবকে পুরুষ একটি জীবকে স্ত্রী হিসেবে নির্বাচিত করে তাদের মধ্যে যে সংকরায়ন ঘটানো হয়, ওই জীব দুটিকে বলা হচ্ছে পি জনু বা প্যারেন্টাল জেনারেশন বা জনিত্রী জনু। এই পরীক্ষা থেকেই আমরা বলবো, এবার জনিত্রী জনু বুঝলাম, এবার আমরা বুঝবো অপত্য জনু। অপত্য জনু বা F1 F2 জেনারেশন বলা হয়। তাহলে F1 আছে F মানে হচ্ছে ফাইনাল জেনারেশন, প্রথম অপত্য জনু, দ্বিতীয় অপত্য জনু ইত্যাদি, এইভাবে আমরা অভিহিত করব। তাহলে প্রথম অপত্য জনু কাকে বলবে? সংকরায়ন পরীক্ষার জন্য যে দুটি বিশুদ্ধ লক্ষণযুক্ত জীব নির্বাচন করা হয়েছিল তাদেরকে আমরা পি জনু বললাম। এবং জনিত্রী জনুর সংকরায়নের ফলে যে সকল অপত্য সৃষ্টি হলো তাদেরকে আমরা বলছি F1 জেনারেশন। তাহলে F1 জেনারেশন এটা না, প্রথম যাদের নির্বাচন করা হচ্ছে তাদেরকে পি জনু বা প্যারেন্টাল জেনারেশন বা
জনিত্রীজনু। আর যেটা উৎপন্ন হচ্ছে যে অপত্যটা, যে সন্তান সন্ততি বা অফস্প্রিং তৈরি হচ্ছে, সেটাকে আমরা F1 জেনারেশন বলবো, প্রথম যে অপত্য। এবার F1 জেনারেশনের জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তখন যে জনুটা তৈরি হবে তাকে আমরা বলবো F2 জেনারেশন। তাহলে F2 জেনারেশন বুঝতে গেলে ধরো এখানে প্রথম জেনারেশনে কি তৈরি হয়েছে, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে আমি এখানটায় না করে এখানে দেখাচ্ছি ক্যাপিটাল টি স্মল টির সাথে। তাহলে আমি বলছি F1 জেনারেশনের মধ্যে যে সংকরায়ন ঘটবে, সেখান থেকে যে অপত্য তৈরি হবে, তখন তাকে আমরা কি বলবো, দ্বিতীয় অপত্যজনু। তাহলে F1 ছিল প্রথম অপত্যজনু, প্রথম অপত্যজনুদের মধ্যে সংকরায়ন ঘটানো হচ্ছে, তাহলে ক্যাপিটাল টি স্মল টি এর সাথে ক্যাপিটাল টি স্মল টি, এদের মধ্যে সংকরায়ন ঘটানো হচ্ছে। সংকরায়ন মানে ক্রস ঘটানো হচ্ছে, জনন ঘটানো হচ্ছে। দেখো এই যে জনন তোমরা জেনে রাখো, পরবর্তীকালে কাজে লাগবে। জননগুলো যখন ঘটাবো, তখন এখান থেকে যে অপত্য তৈরি হবে, সেগুলো বের করার নিয়ম আছে। প্রথমে যেমন এইটা একবার দেখিয়ে দিই, ক্যাপিটাল টি ইন্টু স্মল টি করে আমি একটা লিখলাম ক্যাপিটাল টি স্মল টি, কিন্তু এখানে একটা নয়, দুটো তৈরি হবে। মানে এই ক্যাপিটাল টির সঙ্গে স্মল টির একবার হবে, আবার ক্যাপিটাল টির সঙ্গে স্মল টির হবে, আবার ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল, এখান থেকে একই তৈরি হবে প্রত্যেকবার। ওই জন্য ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, বোঝা গেল? তাহলে ঠিক একইভাবে যদি এদের মধ্যে সংকরায়ন ঘটায়, তাহলে কিভাবে হবে? তাহলে ক্যাপিটাল টির সঙ্গে ক্যাপিটাল টির একবার ক্রস হবে, ক্যাপিটাল টির সঙ্গে স্মল টির একবার ক্রস হবে, আবার স্মল টির সঙ্গে ক্যাপিটাল টির আবার হবে, স্মল টির সঙ্গে স্মল টির একবার হবে। এইভাবে আমরা যখন দ্বিসংকরের ক্ষেত্রে এক সংকরের ক্ষেত্রে করব, তখন আমরা এইভাবে ক্রস ঘটিয়ে, তোমাকে আমি বললাম যে ধরো যে তুমি ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি স্মল টি, এদের মধ্যে তুমি ক্রস ঘটিয়ে কী কী অপত্য তৈরি হচ্ছে। তাহলে নিয়ম হচ্ছে প্রত্যেকবারে এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা, এটার সাথে, এইভাবে আমরা বের করবো। তাহলে কী কী তৈরি হলো? দেখো ক্যাপিটাল টি স্মল টি, এক্ষেত্রে কী তৈরি হলো? ক্যাপিটাল টি স্মল টি। তাহলে আমরা এখানে দেখো যে জেনারেশনগুলো পেলাম, কী কী পেলাম না, এখান থেকে পেলাম, বা এখানে লিখতে পারি কী কী পেয়েছি। ক্যাপিটাল টি পেয়েছি, ক্যাপিটাল টি স্মল টি পেয়েছি, ক্যাপিটাল টি স্মল টি পেয়েছি, আর স্মল টি পেয়েছি। চার ধরনের অপত্য পেয়েছি। এই অপত্য যেগুলো পেলাম, এগুলোকে আমরা বলবো F2 জেনারেশন, বা F2 লিখে দিলেই হবে, F2 জনু। তাহলে F1 জনু, F2 জনু হলো। F1 জনু হচ্ছে প্রথম ক্রসের ফলে যে অপত্য তৈরি হচ্ছে, সেটা F1 জনু। F1 জনুর মধ্যে যদি আবার সংকরায়ন ঘটানো হয়, যে অপত্যগুলো তৈরি করা হবে তাদেরকে F2 জনু বলা হচ্ছে, F2 জনু। তাহলে দেখো এখানে আমরা 1 2 3 4, এই দুটো একই রকমের। তাহলে 1 2 3 রকমের, বাহ্যিকভাবে দেখছি 3 রকমের আমরা জেনারেশন পেয়েছি বা অফস্প্রিং পেয়েছি, এদেরকে আমরা বলবো F2 জনু। তাহলে প্রথম অপত্য জনু, দ্বিতীয় অপত্য জনু বোঝা হয়ে গেছে নিশ্চয়ই। এবার আমরা আসবো প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট ও প্রচ্ছন্ন। প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, একটাকে বলা হয় ডমিন্যান্ট, আর একটা হচ্ছে রিসেসিভ। একটা হচ্ছে ডমিন্যান্ট আর একটা হচ্ছে রিসেসিভ। প্রকট বৈশিষ্ট্য বলতে গিয়ে আমি আগেই বলেছিলাম, যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয়, যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশিত হয়, তাকে আমরা বলবো প্রকট। প্রকট যে সে ডমিনেটিং ক্যারেক্টার, তার মানে সে অন্য বৈশিষ্ট্যকে প্রকাশিত হতে দেবে না, কিন্তু নিজে প্রকাশিত হবে,
তখন তাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য বা ডমিন্যান্ট ক্যারেক্টার্স। আর হেটেরোজাইগাস অবস্থায় যে জিনের জন্য প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট জিন। হেটেরোজাইগাস অবস্থা মানে ক্যাপিটাল টি স্মল টি। যদি আমি লিখতাম ক্যাপিটাল টি তাহলে এটা হোমোজাইগাস অবস্থা, দুটো জিন একই রকমের। আর এখানে হেটেরোজাইগাস অবস্থা, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, এটা একটা হেটেরোজাইগাস অবস্থা। এই অবস্থায় কার বৈশিষ্ট্য প্রকাশ পাবে? অবশ্যই ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কারণ আমরা বলছি ক্যাপিটাল দিয়ে যাকে লেখা হয় মেনলি তার বৈশিষ্ট্যটাই প্রকাশ পায় যখন হেটেরোজাইগাস অবস্থায় থাকবে। তো হেটেরোজাইগাস অবস্থায় যে জিনের জন্য প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে সেই জিনটাকে বলা হচ্ছে প্রকট জিন। তাহলে প্রকট বৈশিষ্ট্য কাকে বলে আরেকবার বলে দিই, তারপরে প্রচ্ছন্ন আসবো। প্রকট বৈশিষ্ট্য হচ্ছে যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয়, এই বৈশিষ্ট্য এখানে প্রকাশ পাচ্ছে না, বাধা দিয়ে অথচ নিজে প্রকাশিত হচ্ছে, তাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর হেটেরোজাইগাস অবস্থায় যে জিনের কারণে প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশিত হতে পারছে তাকে বলা হচ্ছে কি? প্রকট জিন। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে বিপরীতটা হবে, যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য নিজে প্রকাশিত হতে পারে না বা সুপ্ত অবস্থায় থাকে, পরবর্তী জেনারেশনে প্রকাশিত হতে পারে, তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি না? প্রকট জিনের বা প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য যে বৈশিষ্ট্য নিজেকে প্রকাশিত করতে পারছে না বা সুপ্ত অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় থাকে মানে পরবর্তী জেনারেশনে সে প্রকাশ পেতে পারে, তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে। তাই প্রচ্ছন্ন জিন কাকে বলবো না? যে জিনের হেটেরোজাইগাস অবস্থায় যে জিনের জন্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে না তাকে প্রচ্ছন্ন জিন বলবো। আর যেটা প্রকাশিত হতে পারে সেটা প্রকট, আর যেটা হতে পারে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেমন বললাম ক্যাপিটাল টি স্মল টি, এটা একটা সংকর লম্বা। ক্যাপিটাল টি স্মল টি দিয়ে কি বোঝা যাচ্ছে? এটা একটা সংকর লম্বা উদ্ভিদ বোঝাচ্ছে। এর মধ্যে দু রকমের জিন আছে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। ক্যাপিটাল টি হচ্ছে প্রকট আর স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন। প্রকট আর প্রচ্ছন্ন জিন। ক্যাপিটাল টি হচ্ছে লম্বা বৈশিষ্ট্যের জন্য আর স্মল টি খর্ব বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাহলে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট, স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন। এখানে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট জিন আর স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন জিন। এবার আসবো ফিনোটাইপ এবং জিনোটাইপ। ফিনোটাইপ ও জিনোটাইপ। ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলবো না? কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের যে বাহ্যিক প্রকাশ তাকে আমরা বলবো ফিনোটাইপ। ভালো করে বুঝবে, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলবো। তাহলে জিনোটাইপ কাকে বলা হবে না? জিনগত সমাহারের কারণে জিনের সমষ্টির দরুন যে বৈশিষ্ট্যের প্রকাশ সেটা হচ্ছে জিনোটাইপ। ফিনোটাইপ বৈশিষ্ট্যটা তার মানে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশ, এটা কিন্তু বাহ্যিক নয়, এটা হচ্ছে ইন্টারনাল। তার মানে কোনো একটা গাছ, ধরো আমি লিখলাম ক্যাপিটাল টি স্মল টি, তুমি এইটা দেখে ক্যাপিটাল টি স্মল টি না বলে ধরো এখানে আমি একটা গাছ আঁকলাম, গাছটা তুমি দেখে বলে দিলে লম্বা গাছ, কিন্তু সেই লম্বাটা বিশুদ্ধ লম্বা না সংকর লম্বা সেটা আমাদের বোঝার জিনের সমাহার দ্বারা না বুঝলে আমরা বাহ্যিকভাবে একে কি বলবো? লম্বা। ক্যাপিটাল টি স্মল টি আছে মানে লম্বা, কিন্তু কি টাইপসের লম্বা যদি বলি তখন বলতে হবে সংকর লম্বা। অর্থাৎ কি না, এখানে অন্য
বৈশিষ্ট্যের হেটেরোজাইগাস অবস্থায় আছে এবং অন্য বৈশিষ্ট্যের প্রকাশ আছে। তাহলে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশটা হচ্ছে ফিনোটাইপ, এবং জিনগত সমাহারের কারণে যে বৈশিষ্ট্যের প্রকাশ সেটা হচ্ছে কি না জিনোটাইপ। তোমাদের ফিনোটাইপ জিনোটাইপ বোঝানোর জন্য একটা পরীক্ষা দ্বারা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ধরো ক্যাপিটাল টি স্মল টি, এর সাথে ক্যাপিটাল টি স্মল টি, দুটো শঙ্কর লম্বা গাছ নেওয়া হয়েছে। এটাও শঙ্কর লম্বা, এটাও শঙ্কর লম্বা। দুটো শঙ্কর লম্বা গাছের মধ্যে আমরা ক্রস ঘটাবো। তাহলে কীভাবে ক্রস ঘটাবো? ক্যাপিটাল টির সঙ্গে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি, আবার স্মল টির সঙ্গে ক্যাপিটাল টি, স্মল টির সঙ্গে স্মল টি, তাই তো? তাহলে কি কি তৈরি হচ্ছে না, তারা একটু নিচু করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে তাহলে কী কী তৈরি হচ্ছে দেখো, এখানে ক্যাপিটাল টি, আবার ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে তৈরি হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। তাহলে আমরা যে যে অপত্যগুলো পেলাম সেগুলো কি কি পেয়েছি না ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি, 4 রকমের পেয়েছি। এবার এটা হচ্ছে F1 জেনারেশনের অপত্য, বা F2 জেনারেশনের প্রথম ক্যাপিটাল টির সঙ্গে করে এটা আমরা পেলাম। তাহলে এখানে আমরা ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত যদি বলি, দেখো বাহ্যিকভাবে এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, কিন্তু এটা বেটে, বাহ্যিকভাবে এটা দেখছি বেটে। তাহলে আমরা যদি ফিনোটাইপ বলি, ফিনোটাইপ বলবো যে লম্বা, 3 রকমের গাছ আমরা লম্বা পেয়েছি। তাহলে আমাদের সবসময় ফিনোটাইপ জিনোটাইপটা অনুপাত দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফিনোটাইপ আমরা কি দেখছি এখানে, লম্বা, 2 রকম ফিনোটাইপ দেখছি, একটা লম্বা আর একটা খর্ব বা বেটে। তাহলে লম্বা ফিনোটাইপ কি কি পেয়েছি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টি, সব কটাই কিন্তু লম্বা ফিনোটাইপিক্যালি, অর্থাৎ বাহ্যিকভাবে এরা সবাই লম্বা। আর বেটে কাকে পেয়েছি বা খর্ব কাকে পেয়েছি, একটাই গাছ পেয়েছি, সেটা স্মল টি। এটা হচ্ছে ফিনোটাইপ ভাবে দেখছি। তাহলে ফিনোটাইপ অনুপাত আমি কি লিখতে পারি, 3:1, 3টে লম্বা একটা খর্ব, তাহলে 3:1 লিখতেই পারি। এটা হচ্ছে ফিনোটাইপ। যদি জিনোটাইপ বলি, তাহলে কীরকম হবে দেখো, আমি জিনোটাইপ বলেছি কীরকম না জিনের সমাহার দ্বারা। তাহলে ক্যাপিটাল টি এটা একটা লম্বা পেয়েছি ঠিকই, ক্যাপিটাল টি এটা কীরকম লম্বা না বিশুদ্ধ লম্বা। আর ক্যাপিটাল টি স্মল টি দ্বারা কি বোঝাচ্ছি, শঙ্কর লম্বা। আর পেয়েছি স্মল টি, এটা হচ্ছে বিশুদ্ধ খর্ব বা বেটে। তাহলে ফিনোটাইপ কীরকম, জিনোটাইপ অনুপাতটা কীরকম হবে দেখো, 1:2:1, তাই না? কেন কি, একটা বিশুদ্ধ লম্বা, দুটো শঙ্কর লম্বা আর একটা বিশুদ্ধ খর্ব। তাহলে ফিনোটাইপিক্যালি যখন দেখছি তখন 3টে লম্বা একটা বেটে দেখে দিচ্ছি। এই 3টে লম্বার মধ্যে আবার লম্বাগুলো কীরকম, জিনোটাইপ অনুপাত দেখে বুঝতে পারলাম, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, দুটো শঙ্কর লম্বা আর একটা হচ্ছে বিশুদ্ধ খর্ব। তাহলে 1:2:1, এটা হচ্ছে জিনোটাইপ অনুপাত। তাহলে ফিনোটাইপ আর জিনোটাইপ বোঝা গেছে। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিকভাবে আমরা যাই দেখছি সেটা হচ্ছে তার ফিনোটাইপ বৈশিষ্ট্য,
বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশটা, আর জিনের সমষ্টির দ্বারা কোনো চরিত্রের প্রকাশ যখন আমরা ঘটাবো তখন তাকে আমরা বলবো কি জিনোটাইপ, এবং তাদের অনুপাতকে বলবো জিনোটাইপ অনুপাত। দেখো, বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের যে ব্যাখ্যাগুলো ছিল সেই শব্দের ব্যাখ্যাগুলো আমরা করে দিয়েছি। কি কি শব্দ ছিল তাতে? ফ্যাক্টর ছিল, জিন ছিল, লোকাস ছিল, একসংকর দ্বিসংকর জনন, সমসংকর জীব, দ্বিসংকর জীব, তারপরে সংকরায়ন, বিশুদ্ধ জীব, সংকর জীব, জনিত্রী জনু, অপত্য জনু, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং ফিনোটাইপ ও জিনোটাইপ। তার এতগুলো নতুন শব্দ তোমরা শিখলে সেই শব্দগুলোর প্রত্যেকটার সংজ্ঞা এবং তার সাথে সাথে ব্যাখ্যা মাথার মধ্যে রেডি রাখতে হবে, কারণ এই চ্যাপ্টার পড়তে গেলে এই বংশগত সম্পর্কিত যে টার্মগুলো সেগুলো তোমাদেরকে জানতে হবে। এবার আমরা জানবো মটর গাছের ওপর মেন্ডেল যে কাজ করেছিলেন সেই কাজ কিভাবে করেছিলেন সেটা সম্পর্কে একটু জানবো। তিনি কেন সাফল্য লাভ করেছিলেন সেই সব সম্পর্কিত জানবো। তাহলে মটর গাছের ওপর মেন্ডেলের কাজ। মটর গাছের ওপর কাজ, মেন্ডেলের কাজ। মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল, ইনি একজন পাদ্রী ছিলেন। তো ওনার এক চার্চের বড় বাগান ছিল, সেই বাগানে তিনি মিষ্টি মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। মিষ্টি মটর গাছ নিয়ে গবেষণা করেছিলেন বা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। না, সেখানে অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য ছিল মটর গাছগুলো, যেমন লম্বা, বেটি, বেগুনি ফুল, সাদা ফুল, গোল, কুঞ্চিত মটর বীজ, হলুদ, সবুজ মটর বীজ ইত্যাদি তিনি বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন। তিনি টোটাল 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন। এই 7 জোড়া বৈশিষ্ট্য কি কি সেগুলোও জানবো, এবং এই 7 জোড়া বৈশিষ্ট্য আমাদেরকে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন পুরোটা মাথার মধ্যে রেডি রাখতে হবে, কারণ পরীক্ষার সময় প্রশ্ন আসে এখান থেকে। 7 জোড়া যে বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন সেগুলো কি কি, তাদের মধ্যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন এগুলো পরীক্ষায় আসে। কিন্তু মেন্ডেল মটর ফুলের মধ্যে ইতর পরাগযোগ জানিয়েছিলেন। আমরা জানি কি মটর গাছ হচ্ছে স্বপরাগী, অর্থাৎ মটর গাছ যেহেতু উভয়লিঙ্গ ফুল হয় তাহলে মটর গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটানোর কোনো দরকার নেই। মটর গাছের মধ্যে এমনি সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ হবে। কিন্তু মটর গাছের মধ্যে মেন্ডেল ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। কিভাবে? না, তিনি কিছু ফুলের পুংকেশর চিমটির সাহায্যে কি করেছিলেন, তুলে ফেলে দিয়েছিলেন, দিয়ে সব ফুলগুলোকে স্ত্রী ফুলে রূপান্তরিত করেছিলেন। আবার কিছু ফুলের গর্ভকেশরকে তুলে দিয়ে ফুলটিকে পুরুষ ফুলে রূপান্তরিত করেছে। এইভাবে পুংকেশর কেটে বাদ দেওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় ইমাসকুলেশন। কি বলা হয়? না, ইমাসকুলেশন। অর্থাৎ মেন্ডেল কি করেছিলেন, ইতর পরাগযোগ ঘটানোর জন্য, স্বপরাগী গাছকে ইতর পরাগযোগ ঘটানোর জন্য ইমাসকুলেশন করেছিলেন। কি করেছিলেন না, কিছু স্ত্রী ফুল থেকে পুংকেশর বাদ দিয়েছিলেন, চিমটির সাহায্যে তুলে ফেলে দিয়েছিলেন, যার ফলে সেটা স্ত্রী ফুলে রূপান্তরিত হলো, এবং কিছু ফুলের গর্ভকেশরকে তুলে ফেলে দিয়েছিলেন এবং ফুলটাকে পুরুষ ফুলে রূপান্তরিত করেছিলেন, ফুলগুলিকে। এখন তিনি ব্রাশের সাহায্যে ওই সমস্ত পুরুষ ফুলগুলি থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করেছিলেন। অর্থাৎ এখানে তিনি নিজেই বাহকের কাজ করেছিলেন ব্রাশের সাহায্যে। কেন কি, এখানে তিনি চাননি অন্য কোনো ক্যারেক্টার, অন্য কোনো বৈশিষ্ট্য মিশে যাক, কারণ তিনি নিজের হাতে পরীক্ষা করে
কয়েক জেনারেশন ধরে পরীক্ষা করে বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তার জন্য পরীক্ষা শুদ্ধ এবং সঠিক হওয়ার জন্য তিনি এই পদ্ধতি বেছে নিয়েছিলেন। তো এইভাবে তিনি কি করেছিলেন না পরাগযোগ ঘটিয়েছিলেন, এবং পরাগযোগ ঘটানোর ফলে সেখান থেকে কি তৈরি হলো না ফল থেকে কি তৈরি হলো, তিনি বীজ সৃষ্টি করলেন। এই বীজগুলো তিনি আবার মাটিতে বপন করলেন বা অঙ্কুরোদ্গমের জন্য মাটিতে বপন করলেন। এইভাবে তিনি কয়েক জনু ধরে, যেমন আমরা বীজণু বলছিলাম প্রথম জনু, এইভাবে তিনি বংশ পরম্পরায় কয়েক জনু ধরে কি করেছিলেন, এই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সিদ্ধান্ত করেন। একই পরীক্ষা একবার যা ফল পেয়েছিলেন সেই ফল নিয়ে তিনি, সেই পরীক্ষার ফলাফল নিয়ে তিনি কোনো সিদ্ধান্তে উপনীত হননি। তিনি একই পরীক্ষা বারংবার কয়েক জনু ধরে পরপর কয়েক জেনারেশন ধরে চালিয়ে যান এবং সেগুলো খাতায় লিপিবদ্ধ করেন, এবং সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তিনি কি করেন না সেগুলো পরবর্তীকালে সেগুলো থেকে নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। বেশ, তাহলে মেন্ডেলের মটর গাছের ওপর কাজ করার পদ্ধতিটা কি আমরা জানলাম, যে তিনি মিষ্টি মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। মটর গাছ স্বপরাগী, কারণ উভলিঙ্গ ফুল হয়, কিন্তু তিনি স্বপরাগযোগ যাতে না ঘটে তার জন্য স্ত্রী ফুল থেকে পুংকেশর এবং পুরুষ ফুল থেকে গর্ভকেশরকে চিমটির সাহায্যে বাদ দিয়েছিলেন, এবং ফুলগুলোকে একলিঙ্গ ফুলে পরিণত করে ব্রাশের সাহায্যে পুরুষ ফুলের পরাগন স্ত্রী ফুলে স্থাপন করে তিনি ইতর পরাগযোগ ঘটান, এবং সেই ফল থেকে যে বীজ তৈরি হয় সেই পরাগ সংযোগের ফলে সেই বীজকে তিনি মাটিতে বপন করে আবার উদ্ভিদ তৈরি করেন, এবং তাদেরকে আবার এইভাবে করতে থাকেন কয়েক জেনারেশন ধরে। তারপরে তিনি বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হন। তাহলে আজকে তোমাদের পড়া এটুকুই থাকলো। পরের দিন আমি তিনি কেন সিদ্ধান্তে উপনীত হয়ে কেন সাকসেস হয়েছিলেন এবং তিনি কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেগুলো নিয়ে আলোচনা করব।